আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেশ ও দেশের বাইরে প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের এই পরিবেশনাটি দেখছেন, সবাইকে ফোকাস লিস্ট 24 এর পক্ষ থেকে সুস্বাগত। দর্শক, বরাবরের মতো আজকেও এমন একটা তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যেটার চিন্তা আসলে আপনারা হয়তো বা কেউ এখনো করেননি, অথবা কোনো মিডিয়াতে এখনো এই পর্যন্ত এই ধরনের কথা আপনারা হয়তো শুনেননি। দর্শক, বিষয়টা বলার আগে আপনাদেরকে বলে রাখি, পৃথিবী আসলে খুব খুব সংকটের সম্মুখে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তেই পৃথিবীতে ঘটে যেতে পারে হয়তো বা কোনো বড় ধরনের কোনো বিপর্যয়। সেটা প্রাকৃতিক সৃষ্ট নয়, অবশ্যই মানব সৃষ্ট কোনো বিপর্যয়। প্রিয় দর্শক, পুরো বিষয়টি শোনার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এই একটু সাবস্ক্রিপশনের ফলে আরো দর্শকের কাছে আমাদের এই তথ্যগুলি দ্রুত পৌঁছে যাবে। দর্শক, আশা করছি আপনারা সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনাদের এই সহযোগিতাটা অব্যাহত রাখবেন। তো দর্শক, এবার শুরু করছি মূল আলোচনা। শুরুতেই প্রথম যে কথাটা দিয়ে শুরু করব তা হলো, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে জেনেভায় আজকে ইরানের সাথে আমেরিকার কোনো বৈঠক হয়নি, কোনো আলোচনাও হয়নি। মূলত এই জেনেভাতে যাওয়ার আগেই নেতা কাকু লেবাননে অনেক দুধর্ষ আক্রমণ করেছে এবং বহু লোক হতাহত হয়েছে। ইরানের সাথে আমেরিকার যে চুক্তিটা সই হয়েছে, সেই চুক্তিটা এটা ছিল প্রাথমিক চুক্তি। সেই চুক্তিতে প্রায় 14টা পয়েন্টে আমেরিকা ইরানের সাথে চুক্তিতে একমত হয়েছে এবং সেখানে দুপক্ষের কিন্তু সই করা হয়েছে। সেখানে ইরান স্পষ্টভাবে উল্লেখ করেছে যে লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে অবশ্যই যুদ্ধ অস্থায়ীভাবে বন্ধ করতে হবে, তা না হলে ইরান এই চুক্তির কোনো রেজাল্ট নেই বলে উল্লেখ করেছেন এবং তখন ইরান এই চুক্তি আর স্বীকার করবে না। ঠিক সেই সূত্র ধরেই ইরান আজকে জেনেভাতে হয়তো যাবে না, এই ধরনের কোনো তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেছে, যে অথবা বলেছে যে সরাসরি যাবে না, না বললেও হয়তো এটা বলেছে যে লেবাননে যুদ্ধ বন্ধ হোক। লেবাননে কিন্তু আক্রমণ চলছে, সুতরাং লেবাননের যুদ্ধ চলা অবস্থায় ইরান জেনেভাতে যেতে পারে না। সেজন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও কিন্তু আম, আজকে জেনেভাতে যায়নি, তো সেখানে কোনো আলোচনা হয়নি। তো এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু নেতা কাকুর উপরে আরো যথেষ্ট খড়গহস্ত, অর্থাৎ যথেষ্ট প্রেসার ক্রিয়েট করা হয়েছে বিভিন্নভাবে, যে তিনি আসলে এখন সারা পৃথিবীতে একটা ঘৃণ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান তাকে পছন্দ করে না। তিনি অ্যাগ্রেসিভ এবং তিনি যা করবেন বলে মনস্থির করেন তাই করেন, কোনো কিছু তোয়াক্কা করেন না। এভাবে করতে করে তিনি সম্পূর্ণ একা হয়ে গেছেন। পৃথিবীতে আমেরিকা ছাড়া তার আর কোনো লোক নেই, তাকে বাঁচানোর জন্য আমেরিকা ছাড়া কেউ এগিয়ে আসবে না। সুতরাং তার ক্ষান্ত হওয়া উচিত, তাকে তার এই সমস্ত যুদ্ধ বন্ধ করা উচিত, আলোচনায় ফিরে আসা উচিত। এ ধরনের অনেক কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে বলেছেন এবং আরো অনেক প্রেসার ক্রিয়েট করে অনেক অনেক বাজে কথাও কিন্তু নেতাকর্মী বলেছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, আপনারাও দর্শক শুনতে পেয়েছেন। কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা না করে নেতাকর্মী আবারও লেবাননে হামলা করেছে। এই হামলাকে উপেক্ষা করে ইরান লেবাননের মানুষের রক্তের উপর দিয়ে পা দিয়ে জেনেভাতে আমেরিকার হাতে বসতে পারে না। বিষয়টা হচ্ছে এখানেই। আবার কোনো কোনো গণমাধ্যম কিন্তু বলেছে যে আমেরিকা নিজ থেকেই জেনেভাতে যায়নি। আসলে বিষয়টা কিন্তু কতটুকু সঠিক সেটা আপনারা বিচার করতে পারবেন। কারণ লেবানন যুদ্ধ, ইয়েমেন যুদ্ধ এবং বিশেষ করে ফিলিস্তিনের যে যুদ্ধ চলতেছে, এটা নিয়ে কিন্তু কথা বলেছে ইরানই। ইরানের কিন্তু এটা শর্ত ছিল যে সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ হতে হবে, স্থায়ীভাবে বন্ধ হতে হবে। শুধু বন্ধ হলে হবে না, স্থায়ীভাবে বন্ধ হতে হবে। তো যেহেতু বন্ধ হয়নি এবং আক্রমণ চলছে, তাহলে চুক্তিতে সই করলে হয়েছে, কিন্তু আবার বৈঠকে বসে চুক্তি স্থায়ী করার বিষয়ে বা চুক্তিটাকে দ্বিতীয় ধাপ চুক্তি করার বিষয়ে আলাপ আলোচনা চালানোর জন্য ইরান কিভাবে যাবে, আপনি সেটাই বলেন দর্শক। এটা কি কখনো সম্ভব হবে? তো সে প্রেক্ষিতে যৌক্তিকভাবে ইরান হয়তোবা সেখানে যায়নি এবং আমেরিকাও সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। দর্শক, এবার আসি আসলে যে কথাগুলি আপনারা হয়তো আর কোনো মিডিয়াতে শুননি, সে বিষয়ে আমরা আপনাদের কাছে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি।
ডোনাল্ড ট্রাম্প নেতাকার উপরে তার যাবতীয় কথার অস্ত্র দিয়ে এবং ধমক দিয়ে প্রেশার ক্রিয়েট করে তিনি নেতাকাকে থামাতে চেয়েছিলেন। সম্ভবত তিনি নেতাকাকে থামাতে পারছেন না। নেতাকাকু তার কাজ করে যাচ্ছেন। যদিও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো ব্রিফিংস তিনি ট্রাম্পের মতো করে কোনো সংবাদ মাধ্যমে দিয়ে দিচ্ছেন না, কিন্তু তার কাজে বোঝা যাচ্ছে যে তিনি ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাকে তিনি পাত্তা দিচ্ছেন না। পাত্তা না দিয়ে তিনি লেবাননে আক্রমণ অব্যাহত রেখেছেন। দর্শক, এই বিষয়ে আপনাদেরকে একটা প্রশ্ন রেখে যাই আমি, তাহলে আসলে এই নেতাকাকুর ক্ষমতাটা আসলে কোথায়, তার দম্ভটা কোথায়, যে তিনি এখনো পর্যন্ত লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প নিষেধ করার পরও? এটা একটা বড় প্রশ্ন। এই সম্পর্কে কিছু কথা আমি আমার আগের পরিবেশনা বা এপিসোডগুলোতে বলেছিলাম। যারা আমার কথাগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটার সাথে একটা এপিসোডের সম্পূর্ণ মিল আছে, লিঙ্ক আছে। এবং আমার এই সিরিজগুলো যারা রীতিমতো দেখছেন তারা কিন্তু অন্তত কিছুটা ধারণা করতে পারবেন যে আসলে নেতাকাকু তার উদ্দেশ্যটা কি। নেতাকাকুর বিষয়ে আমরা আসার আগে একটু আমেরিকাতে যাই। নেতাকাকু জানেন যে আপনারা নেতাকাকু এই চুক্তি চায় না, কারণ এই চুক্তিতে নেতাকাকুর সম্মান খর্ব হয়েছে, ইসরায়েলের অনেক চাওয়া নষ্ট হয়েছে। ইসরায়েল যেদিকে হাঁটতে চেয়েছিল সেদিকে তারা পারছে না। নেতাকাকুর প্রয়োজন ছিল, তার দখলদার রাষ্ট্রের প্রয়োজন ছিল লেবাননের অর্ধেক নিয়ে নেওয়া, সিরিয়ার অর্ধেক নিয়ে নেওয়া, ফিলিস্তিন দখল করা। এটা হয়তো সম্ভব আর হচ্ছে না, এবং ট্রাম্প নেতাকাকুর কথায় কাজ করতে পারছে না, কারণ ট্রাম্পের যে ক্ষমতা, সে ক্ষমতা ট্রাম্প ব্যবহার করেও ইরানকে যে কন্ট্রোল করতে পারবে সে বিষয়ে ট্রাম্পের কাছে কোনো সঠিক ক্যালকুলেশন নেই। কারণ ইরান যে এখন কত বড় ক্ষমতাধর শক্তি সেটা ট্রাম্প বুঝে গেছে। শুধু ট্রাম্প নয়, পশ্চিমা দেশের অনেক রাষ্ট্র কিন্তু বুঝে গেছে যে ইরান কিন্তু আসলে চেনাথানো রাষ্ট্র নয়। ইরান বিগত 40 বছর ধরে তাদেরকে ধীরে ধীরে প্রস্তুত করেছে, এবং তারা এত বেশি আপগ্রেড হয়েছে যে তাদেরকে এখন যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করা এটা এত সোজা নয়। দর্শক, আমেরিকাতে এখন ক্ষমতাটা কিন্তু দুভাবে বিভক্ত। যে কথা আপনাদেরকে আমি বলেছি যে কোনো গণমাধ্যমে আসলে আপনারা শোনেন। আমেরিকার ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার ডিফেন্স থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। বিষয়টা এখন যদিও স্পষ্টভাবে কেউ বলছে না, কিন্তু কাগজে কলমে না বোঝা গেলেও বিভিন্ন তথ্য, বিভিন্ন কাজ, বিভিন্ন পদক্ষেপ এটা কিন্তু স্পষ্টভাবে আস্তে আস্তে জনসমক্ষে উঠে আসছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথমে যদিও তিনি যুদ্ধের প্রতি এতটাই ঝুঁকেছিলেন, পরে কিন্তু তিনি যুদ্ধ থেকে একটু পিছনে নেমেছেন এবং তিনি ইরানের দিকে যুদ্ধের অর্থাৎ তার যাবতীয় কথার বোমা এবং বাস্তব বোমা নিয়ে অগ্রসর হলেও চুক্তির ঠিক পুরো মুহূর্ত থেকে কিন্তু তিনি যুদ্ধ থেকে সরে আসছেন, এবং বিভিন্নভাবে শোনা গেছে যে তিনি মধ্যপ্রাচ্য থেকে তার সেনাবাহিনীও সরিয়ে নেওয়ার জন্য তিনি হয়তোবা পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। বর্তমানে আমেরিকার যে ডিপ স্টেট অর্থাৎ যারা আমেরিকার ক্ষমতায় বসে আছেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সেনাবাহিনীর বড় বড় অফিসাররা সহ, সেখানেও কিন্তু দুই ভাগে বিভক্ত আছে। এটা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিভিন্ন রকমের আমেরিকার কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের কথা হয়তো সবাই শুনছেন না, তো যদি ডোনাল্ড ট্রাম্পের কথা না শোনেন তাহলে তারা কার কথা শুনছেন, এটা একটা প্রশ্ন। সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে না গেলেও, কারণ প্রেসিডেন্ট তো তার কলমের জোর আছে, তিনি যে কোনো মুহূর্তে বরখাস্ত করে ফেলতে পারেন। সে ভয়ে হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কোনো বিপক্ষে বা তার সাথে কোনো সরাসরি বিরুদ্ধে না গিয়ে তারা চুপে চুপে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কাজ করছেন। সেই লবিটা হচ্ছে, সেই অংশটা হচ্ছে ওই অংশ যে অংশ দখলদারদের লবিতে তারা আসক্ত, যে অংশ দ্বারা এতদিন ট্রাম্প তাদের পরামর্শ নিয়ে চলেছেন এবং ইরানে যুদ্ধ করেছেন, 40 দিন যুদ্ধ অব্যাহত রেখেছেন। এরপরও তিনি দাবে দাবে ইরানকে আক্রমণ করেছেন এবং ইরানকে শুধু ধমক দিয়ে যাচ্ছেন। এতদিন তিনি সেই লবিতে কাজ করেছেন, অর্থাৎ ওই অংশের
কথা বলে তিনি চলেছেন। পরক্ষণে আপনারা দর্শক জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের সাথে যোগাযোগ করা আরম্ভ করেছে। তিনি সরাসরি কথা বলছেন ইরানের পক্ষদের সাথে, এবং এভাবেই প্রায় সপ্তাহখানেক কথা বলার পরে কিন্তু চুক্তিতে স্বাক্ষর হয়ে যায়। এবং এই চুক্তিতে স্বাক্ষর হওয়ার কথা কিন্তু নেতানিয়াহুকে জানানো হয়নি। নেতানিয়াহু জানতে চেয়েছেন, তারপরও কিন্তু তাকে অ্যাভয়েড করা হয়েছে, তাকে জানতে দেওয়া হয়নি। ট্রাম্পের পক্ষ থেকে এমন এসেছে যে সেটা নেতানিয়াহুর বিষয় নয়, সেটা ট্রাম্পের বিষয়, তাকে সময় মতো জানানো হবে। অর্থাৎ এ ধরনের কথায় নেতানিয়াহু যদিও কোনো প্রতিবাদ করেননি, কিন্তু তিনি এটা বুঝতে পেরেছেন যে ট্রাম্প এখন আর তার গুটিতে নেই, তার জালে নেই। এর আগে আমেরিকার একটা তথ্য থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে যে সমস্ত তথ্যগুলি দেওয়া হতো, ডোনাল্ড ট্রাম্পের আশপাশের লোকজন তারা ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সঠিক তথ্য না দিয়ে সেটা একটু লাড়িয়ে বা সেটা একটু ভিন্নতর করে বা তাদের মতো করে তারা তাকে তথ্য দিত, যে তথ্যের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিতেন এবং বিভিন্ন সংবাদ ব্রিফিংস করতেন, এবং তিনি ইরানের বিপক্ষে সেই তথ্য অনুযায়ী কিন্তু পদক্ষেপ নিতেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি। পরক্ষণে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা তথ্য পৌঁছে যায় যে তিনি যে তথ্যগুলি পাচ্ছেন সেটা সঠিক না। ধারণা করা হচ্ছে হয়তো বা এই ধরনের কথা ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হতে পারে, বা অন্য কোনো বা কাতারের পক্ষ থেকে বলা হতে পারে যে আপনি যাদের কথা শুনে কাজ করছেন তারা আসলে সঠিক আপনাকে তথ্যটা দিচ্ছে না, আপনি সরজমিনে প্র্যাকটিক্যালি তথ্যগুলো নেন তাদেরকে বাদ দিয়ে, তবে দুটো তথ্য আপনি ম্যাচিং করে দেখেন, ডোনাল্ড ট্রাম্পকে বলা হচ্ছে, তখন আপনি বুঝবেন যে আসলে রিয়েলিটি কি, বাস্তবতা কি। হয়তোবা তখনই ডোনাল্ড ট্রাম্পের ঘুমটা ভেঙে যায়, আর এরপরে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের সাথে যোগাযোগ করা আরম্ভ করেন। দর্শক, এই মুহূর্তে একটা কথা, যেটা হলো ডোনাল্ড ট্রাম্প যদি এভাবে নেতানিয়াহু এবং দখলদারদেরকে অ্যাভয়েড করে ইরানের সাথে চুক্তি করতে পারেন, এবং ইরানের সাথে চুক্তি তিনি এগিয়ে নিয়েছেন, প্রথম ধাপ চুক্তি সম্পন্ন হয়েছে, দ্বিতীয় ধাপ চুক্তিতে তিনি এগোতে পারবেন? আপনাদের কি মনে হয়? যেখানে প্রথম ধাপ চুক্তি পরে কিন্তু নেতানিয়াহু চুক্তি মানছে না এবং সেটা তার বিষয় নয়, তিনি কিন্তু লেবাননে হামলা অব্যাহত রেখেছেন। আবার ইরানও কিন্তু এই বিষয়ে আমেরিকাকে বলছে যে যদি লেবানন হামলা বন্ধ না হয় তাহলে তারা জেনেভায় আর বসছে না। এই পরিস্থিতি কি দ্বিতীয় ধাপের চুক্তি হবে, বা সেদিকে কি আলাপ আলোচনা আসবে, বা আমেরিকার সাথে ইরানের কি আর কোনো বৈঠক বসতে পারে? আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। প্রিয় দর্শক, এবার আসি, ট্রাম্প এখন যে সিদ্ধান্তগুলি নিচ্ছেন সেটা আসলে হঠাৎ করে কেউ জানছে না, হয়তোবা 2 দিন পরেই আপনারা শুনতে পারবেন। তবে এটুকু বলা হয়েছে মার্কিন প্রশাসন থেকে যে এই সপ্তাহে ইরানের সাথে তারা না বসলেও আগামী সপ্তাহের শেষে হয়তোবা এই বৈঠক শুরু হতে পারে। তার মানে সঠিক কোনো দিন তারিখ দেওয়া হয়নি, দিন তারিখ দিলে অবশ্যই আমরা সেটা আপনাদেরকে জানাবো। এর মধ্যে আমরা ধারণা করছি যে অভ্যন্তরীণ ভাবে হয়তোবা ট্রাম্পের পক্ষ থেকে নেতানিয়াহুর উপর আবারও চাপ আসছে, তাকে এত ধমক দেওয়া হচ্ছে, কিন্তু বিধির বাম নেতানিয়াহু সেটা শুনবেন। যেহেতু আমেরিকার ক্ষমতায় নেতানিয়াহুর কিন্তু বিশেষ একটা আধিপত্য আছে, এটা বিশেষ একটা লবি ওরা সেখানে কাজ করে, যাদেরকে অ্যাভয়েড করে আমেরিকার ক্ষমতার তক্তে বসা যায় না, সেই লবিটা কিন্তু তখন তাদের লবি, নেতানিয়াহুর লবি। তো আমেরিকার ডিপ স্টেটে কিন্তু তাদের একটা বিশাল একটা অংশ তারা নিয়ন্ত্রণ করছেন, এবং শুধু এটা আজ থেকে না, বহু বহু বছর আগ থেকেই আমেরিকার এই ক্ষমতার উঠানো নামানো, ক্ষমতায় বসানো, আমেরিকার নির্বাচন, সামগ্রিক বিষয়ে কিন্তু এই দখলদার রাষ্ট্রের নেতানিয়াহুর যে রাষ্ট্র, সে রাষ্ট্রের একটা লবি কিন্তু কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু এবার ক্ষমতায় এসেছেন সেই লবির সম্পর্কের কারণে, এই লবির সহযোগিতায়। এখন তিনি যদি তাদের কথা না শোনান তাহলে অবশ্যই আপনারা ধারণা করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা, তারা আমেরিকার মধ্যে কেরোসিন করা যাবতীয় সমস্ত প্রচেষ্টা তারা চালাবে, এবং হয়তো মধ্যবর্তী নির্বাচনেই ডোনাল্ড ট্রাম্পকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এই লবি কাজ করছে, অলরেডি কাজ করা শুরু করেছে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব মারাত্মক অবস্থায় আছেন, তিনি হয়তোবা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না, এই ধরনের চিন্তা ভাবনা করছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরেকটু জেদি মানুষ, যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, তিনি যদি সেটা টের পান বা বুঝতে পারেন, অবশ্যই নয়তো বুঝতে পারেন, তখন তিনি কিন্তু নেতানিয়াহুর অবস্থা
খারাপ করবেন বা তাকে ইভেন ছেড়ে দিবেন না। এই জন্য হয়তো বা তিনি নেতাকাকুর বিরুদ্ধে সরাসরি প্রচার শুরু করেছেন যে আমেরিকা অর্থাৎ ট্রাম্প যদি না থাকে তাহলে নেতাকাকুর ওই দখলদার রাষ্ট্রের হয়তো বা কোনো নিরাপত্তা থাকতো না, এতদিনে সেটাকে মেচাকা করে দিত ইরান। এ ধরনের কথা আপনারা শুনছেন। তার মানে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, যে দ্বন্দ্ব হয়তো বা এখন আর আগের পর্যায়ে যাবে না। এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত বিশ্ববাসীর জন্য কতটুকু খারাপ পরিস্থিতিকে নিয়ে যাবে, আমরা সেই বিষয়ে এখন আপনাদের সাথে আলোচনা করছি। দর্শক, লেবানন যুদ্ধ বন্ধ হয়নি, বন্ধ হচ্ছে না। ট্রাম্পের কথা যেহেতু শুনছে না থাকাকু, ট্রাম্প তাদের কথা শুনবে না। তাদের এই দ্বন্দ্বটা আসে পড়বে লেবাননে, পড়বে ফিলিস্তিনে, পড়বে ইয়েমেনে, অর্থাৎ যুদ্ধ চলবে। এটা আমাদের একটা ক্যালকুলেশন। এটা হয়তো বা নাও হতে পারে, তবে আপাতত যেটা বোঝা যাচ্ছে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি। যদি যুদ্ধ চলমান থাকে তাহলে ইরান ডেডলাইন দিয়ে রেখেছে যে তারা তাদের ধৈর্য সীমা কিন্তু প্রায় শেষ। তারা কিন্তু বসে থাকবে না, তারা লেবাননের উপরে কোনো আক্রমণ তারা মেনে নিবে না, তারা এই ব্যাপারে পদক্ষেপ নিবেই। তো ইরানি জাতি যা বলে তা করে, সেটা আপনারা দেখে আসছেন, ইতিমধ্যেই দেখতেছেন, এবং ভবিষ্যতে হয়তো বা তারা তাদের কথা এবং কাজ প্রমাণ করে রাখবে। ইরান যদি এখন আবার দখলদার রাষ্ট্রে আক্রমণ করে, তো আর চুক্তির কোনো গ্যারান্টি, চুক্তির কোনো আসলে মূল্য থাকলো না। অথবা নেতাকাগজ যদি লেবাননে আক্রমণ অব্যাহত রাখে, তাও চুক্তির কোনো মূল্য থাকলো না। তো এক্ষেত্রে চুক্তির বিষয়টা খাতা কলমে থেকে যাবে, কিন্তু ফিল্ডে শুরু হবে তুমুল যুদ্ধ। আর এই যুদ্ধ ছড়িয়ে পড়বে দখলদার রাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে। এখন প্রশ্ন হলো, আমেরিকার ডিপ স্টেট যে দুভাই বিভক্ত, এই দুভাই বিভক্ত অবস্থায় তারা কতটুকু সহযোগিতা করতে পারবে নেতাকাকুকে? যত কথাই বলেন, ট্রাম্প যদিও নেতাকাকুর কথা শুনছে না, কিন্তু নেতাকাকু জানে যে আমেরিকার এই ডিপ স্টেট বা সেনাবাহিনী বলেন, অথবা আমেরিকার যারা পরিচালনা শক্তি, প্রেসিডেন্ট বাদে, সেখানে কিন্তু নেতাকাকুর যথেষ্ট দখল আছে। নিশ্চয় ওদের উপর ভরসা করে নেতাকাকু এইসব কাজগুলি করে যাচ্ছেন, হামলা অব্যাহত রাখছেন। সেক্ষেত্রে নেতাকাকু যদি ওদের কাছ থেকে যে পরিমাণ সহায়তা পাবেন বলে আশা করছেন, ডোনাল্ড ট্রাম্প থাকলে হয়তো বা এই ধরনের সহায়তা নাও পেতে পারেন। তখন ইরান যদি একদম ঘাড়ে চেপে বসে দখলদার রাষ্ট্রের, তখন কিন্তু বিষয়টা কেমন হবে প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের এই ভাবনাটাও কিন্তু আমাদের কাছে কমেন্টে জানাতে পারেন। দর্শক, আমি মনে হয় আপনাদের মানসপটে একটা খ্যাত তৈরি করতে পেরেছি যে সামনের দিকে কি হতে যাচ্ছে। এবার আসুন, যদি আমেরিকা পুরোটাই আগের মতো করে নেতাকাকুকে হেল্প করে, তাহলে কিন্তু নেতাকাকুর শক্তি আগের মতো থাকবে, কমবে না। আর এখানে আমেরিকার যে ফাটলটা আমরা দেখতে পাচ্ছি, প্রেসিডেন্টের একটা অংশ প্লাস ডিপ স্টেটের আরেকটা দখলদার রাষ্ট্রের অনুগত একটা অংশ, এই দুই অংশের দ্বন্দ্বে যদি নেতাকাকু তেমন একটা সুবিধা করতে না পারে, তাহলে কিন্তু আমার মনে হয় নেতাকাকুর শাস্তি পাওয়ার সময় প্রায় এসে গেছে। দর্শক, এটা আমাদের মতামত, হয়তোবা সেটা আপনাদের সাথে নাও মিলতে পারে, তবে আপনারা একটু নিজেরাও ক্যালকুলেশন করেন। এরপর লেবানন যদি নেতাকাকু এখন বন্ধ না করে, তাহলে হয়তো নেতাকাকুর আসছে আবার ইরানি মিসাইল, যে মিসাইলগুলি ঠেকানোর ক্ষমতা হয়তো নেতাকাকুর আর থাকবে না। এমনিতেই মিসাইল ঠেকানো যাচ্ছে না, তবে পরবর্তী আক্রমণের মিসাইলগুলি নেতাকাকু ইন্টারসেপ্ট করতে পারবে কিনা, আমার মনে হয় তার এখন থেকে ভাবা উচিত। দর্শক, এবার আসছি আমরা আরেকটা অ্যাঙ্গেল থেকে বিশ্বের আরেকটা পরিস্থিতি। এই মুহূর্তে আপনারা জানেন যে মস্কোর অবস্থা প্রায় লন্ডভন্ড করে ফেলেছে ইউক্রেন। এই ইউক্রেনটা কিন্তু আবার নেতাকাকুর একটা লেসপেন্সার। এই ইউক্রেন রাষ্ট্রটা যদিও আমেরিকার সহযোগিতায় তারা এখন কথা বলছে, ঠিক নেতাকাকুর মতো, কিন্তু মূলত দুদিক থেকে তারা কিন্তু বুদ্ধি নিয়ে চলে। এক পক্ষ তো আমেরিকা সবাই জানে, আরেকটা পক্ষ কিন্তু নেতাকাকু।
কারণ ইউক্রেনরাও কিন্তু এবং নেতানিয়াহু রাষ্ট্রের একই রাষ্ট্র এরা, তারা সবাই ইহুদি এবং এদের একজনের সাথে একজনের যথেষ্ট ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা আমেরিকা থেকে অস্ত্র নেয়, কিন্তু পলিসিটা নেয় কিন্তু নেতানিয়াহুর কাছ থেকে। গতকালকে মস্কোতে সারা রাত ধরে যে আক্রমণটা চলেছে, শুধুমাত্র ড্রোন, শত শত ড্রোন দিয়ে একসাথে আক্রমণ করেছে ইউক্রেন রাশিয়ার মস্কোতে। আর সারা রাত মস্কো সে ড্রোনের সাথে ফাইট করতে হয়েছে। প্রায় 500-র উপরে ড্রোন সেখানে ভূপাতিত করেছে রাশিয়া। এরপরও প্রায় 2 থেকে 250 ড্রোন হিট করেছে মস্কোতে। মস্কো থেকে লন্ডভন্ড করে দিয়েছে ইউক্রেন। এটা কিন্তু দর্শক, এই যে একটা পরিস্থিতি এখন ইরান আমেরিকার চুক্তি, এই চুক্তির অবস্থায় মস্কোতে আক্রমণ, এটাও কিন্তু একটা বিশেষ ইঙ্গিত। এটার সাথেও ইরানের এই চুক্তির সাথে কিন্তু যথেষ্ট লিঙ্ক আছে। দর্শক, ইরানের যে পিছনে যে দুজন শক্তিশালী রাষ্ট্র বা দুজন গার্ডিয়ানের মতো যারা আছে, তারা হলো ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। ধারণা করা হচ্ছে হয়তো আগামী বিশ্ব যারা শাসন করবে তাদের মধ্যে এরা হবে অন্যতম। তো সেখানে মস্কোতে হিট করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। যদিও এর আগেও মস্কোতে হিট করেছে 2-1টা ইউক্রেনের পক্ষ থেকে, কিন্তু গতকালকের হিটটা ছিল সম্পূর্ণ নজিরবিহীন এবং শুধুমাত্র ড্রোন দিয়ে করা হয়েছে সেটা। এখন আসেন, বোঝা যাচ্ছে যে দুটো বিষয় এখানে আমাদের ক্যালকুলেশনের বিষয় আছে। তা হলো মস্কোতে হিট করা, অর্থাৎ ভ্লাদিমির পুতিনকে বলছে যে তোমার অবস্থা কিন্তু বেহাল করে দেওয়া হবে, তোমাকেও কিন্তু মারাত্মক পরিণতি ভোগ করতে হবে, তোমাকেও কিন্তু শাস্তি দেওয়ার মতো ব্যবস্থা আমাদের পক্ষ থেকে করা হতে পারে। দর্শক, গতকালকের এই ইউক্রেন হঠাৎ করে আক্রমণের বিষয়টা, সেটা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন হয়তোবা এই বিষয়ে আমেরিকার কোনো গ্রিন সিগন্যাল ছিল না। তবে তাহলে কার গ্রিন সিগন্যাল লাগতে পারে? দ্বিতীয় একটা রাষ্ট্র আছে, সেটা হচ্ছে নেতানিয়াহু। এছাড়া আর কোনো রাষ্ট্র নেই, এটা অবশ্য বিশেষজ্ঞদের মতামত। আর আপনারা কি ভাবছেন? আপনাদের ভাবনা, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাতে পারেন। দর্শক, এবার আসি যে ইউক্রেনের যে ড্রোন শিল্প, তারা ড্রোন শিল্পটাকে এত বেশি তারা অগ্রগণ্য করে নিয়েছে যে এত বেশিভাবে তারা সেখানে ড্রোন তৈরি করছে যে একসাথে এতগুলি ড্রোন দিয়ে তারা মস্কোতে আক্রমণ করতে পারছে। ভবিষ্যতে হয়তোবা তারা আরো ভয়ঙ্কর কিছু তৈরি করতে পারছে, করে রেখেছে মস্কোর জন্য। অর্থাৎ মস্কোকে যদি ইউক্রেন দিয়ে ঠেকিয়ে রাখা যায়, বাকি আছে চীন। সে চীনকে হয়তোবা যে কোনোভাবে হোক, তাইওয়ানের মাধ্যমে বা অন্যান্য কোনো পদ্ধতিতে চীনকে, বা এদিকে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া আবার কিন্তু নেতানিয়াহুর খুব ঘনিষ্ঠ একটা রাষ্ট্র, এগুলোতে করে চীনকে একটু তারা ব্যস্ত রাখবে। আর এর ফাঁকে ইরান আবার তাদের দুজন ক্ষমতাধর রাষ্ট্র, এদের কাছ থেকে ইরান আলাদা হয়ে তখন ইরানের দিকে তারা হয়তো বা মনোযোগ দিতে পারবে না। এই সুযোগে ইরানকে আবার হয়তোবা তারা বাগে আনতে পারবে, বোমা মেরে ইরানকে হয়তোবা সাইলেন্ট করে দিতে পারবে। এই ধরনের একটা ক্যালকুলেশন কিন্তু চলছে। অথবা পৃথিবীতে আগামী আরো 100 বছর পর্যন্ত তাদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা মস্কোকে এভাবে আক্রমণ করছে এবং ভবিষ্যতে অথবা চায়নাকে ওই ধরনের একটা ব্যবস্থায় জিওপ্রাইজড জরাজীর্ণ অথবা একটা জঞ্জালমূলক একটা পরিবেশে চায়নাকে আটকে রাখার চিন্তা ভাবনা করছে। আর ইরান তো আছেই, ইরানের সাথে ইরানকে ধরবে, কিন্তু মধ্যপ্রাচ্যের কিছু বেঈমান রাষ্ট্র আছে যারা আগে থেকে বেইমানি করছে, আপনারা জানেন। তারা এখন সময় বুঝে চুপ মেরে আছে, আবার তারা সুযোগ পেলে ইরানের বিরুদ্ধে দাঁড়াবে। এই রাষ্ট্রগুলো একসাথে হয়ে তখন ইরানের বিরুদ্ধে আবার তাদের কার্যক্রম চালাবে, অর্থাৎ শান্তি বিনষ্ট। সামনে যে যুদ্ধটা আসছে, সেই যুদ্ধটা একটা গ্রাউন্ড তৈরি করার জন্য এই ইউক্রেন দ্বারা মস্কোকে আক্রমণ। সেই গ্রাউন্ডটা কেমন? সেই গ্রাউন্ডটা হচ্ছে নেতানিয়াহু এবং
আমেরিকার পক্ষে পজিটিভ একটা গ্রাউন্ড তৈরি করা। তো ধারণা করা হচ্ছে হয়তোবা এই গ্রাউন্ড তৈরি করার জন্য অনেক বিষয় ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ নেওয়া হবে, বা কোনো কোনো বিষয় ট্রাম্পের পরামর্শ নেওয়া হবে না। দর্শক, তখন পরামর্শদাতা কারা? পরামর্শদাতার মধ্যে 1 নম্বর থাকবে নেতাকাকু। অর্থাৎ তিনি ভাবছেন যে তার কথায় সারা বিশ্ব আগামীতে চলবে এবং তার কথায় সারা বিশ্বের সবাই আগামীতে উঠবস করবে। দর্শক, শেষ একটা কথা বলে আপনাদেরকে আজকে এই প্রোগ্রামটা শেষ করছি। আজকে এমনিতেই অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে, বিদ্যুৎ নেই, তারপর আপনাদের জন্য আমরা এই কাভারেজটা দিচ্ছি। শেষ কথাটা হলো, নেতা কাকু এখন সারা পৃথিবীতে, অর্থাৎ বিশেষ করে আমেরিকা মতো রাষ্ট্রকে বা রাষ্ট্রের ক্ষমতাধর প্রধান ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত তিনি এটা বলছেন যে তিনি যা করছেন সেটা তার কথা নয়, সেটা হচ্ছে তাদের যে ধর্ম, সে ধর্মের যারা গুরু, তাদেরকে তারা রাবি বলা হয়, তাদের পরামর্শে তিনি করছেন। এবং তাদের পরামর্শেই তিনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছে সেই ব্যক্তি যার হাত ধরে পৃথিবীতে আবার ইহুদিরা রাজত্ব করবে। ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন সেই ব্যক্তি যার ইশারায় ইহুদিরা আবার পুনরায় পৃথিবীতে ক্ষমতার আসনে বসবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে তিনি এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে তিনি তৈরি করেছেন বা তৈরি করছেন, যেন ডোনাল্ড ট্রাম্প নিজেকে একটা আচানক বা আশ্চর্য ধরনের একটা ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করে। অলরেডি তার পক্ষ থেকে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন যে রাজা, যে রাজার হাত ধরে আবার এই পৃথিবীতে জিউসরা রাজত্ব করার জন্য তাদের পথ সুগম হবে এবং সে পথ ধরেই তাদের মাসি আসবে। এ ধরনের কিন্তু ব্রিফিংস তিনি আমেরিকার ডিপ স্টেটের অনেকগুলি লোককে, যারা এই ধর্মাবলম্বী, তাদেরকে তিনি বুঝিয়েছেন, ইভেন ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন। এবং তিনি এই কথা বলেই কিন্তু তার রাষ্ট্রসহ তাদের যে একটা চ্যানেল আছে সারা পৃথিবীতে, যে সমস্ত রাষ্ট্রগুলি তাদের এই মিশনগুলির কাজ করার জন্য যারা একমত, তাদেরকে তিনি কিন্তু ভালো করে এটা বুঝিয়েছেন। যার কারণেই এই নেতা কাকু এখনো পর্যন্ত ট্রাম্পের কথা না শুনে তিনি লেবানন আক্রমণ অব্যাহত রেখেছেন এবং আবার রাষ্ট্রে তিনি আক্রমণ করার জন্য বিভিন্ন রকমের ফন্দি ফিকির তৈরি করে রাখছেন বলে বিভিন্ন তথ্য থেকে প্রকাশ। দর্শক, সামনের দিনগুলি হয়তোবা আরো ভয়াবহ আসতে পারে। আপনারা সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।